আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অপারেশন ডেভিল হান্ট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক শতাধিক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চালু হলো সেন্ট্রাল কমান্ড সেন্টার। আওয়ামী লীগ নেতাদের পালাতে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, জানালেন শফিকুল আলম। সংসদ কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি, নির্বাচনী ট্রেন থামানোর চেষ্টা করলে প্রতিহত করার আহ্বান। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়ায় ভেঙে পড়েছে নির্বাচন ব্যবস্থা, মন্তব্য সিএসএ। রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসা প্রতিশ্রুতি। এবং একক নেতৃত্ব নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করতে চান গণ অভ্যুত্থানের কারিগররা। জনগণ চাইলে সরকারি পদ ছাড়বেন ছাত্র উপদেষ্টারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের শয়তানদের অপতৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, যারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকেই গ্রেপ্তার করা হবে। আর স্বরাষ্ট্র সচিব জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে মানুষের আস্থা ফেরাতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। তবে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে যৌথ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অপারেশন ডেভিল হান্ট বা শয়তান ধরার বিশেষ অভিযান, যা দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করেছে। এটা এমন এক সময় করা হচ্ছে যখন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের 6 মাসের মধ্যে এমন অভিযান কেন শুরু করতে হলো, আর এর নামই বা ডেভিল হান্ট কেন দেয়া হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র সচিব। যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সচিব জানান, এই অভিযানের নেতৃত্বে থাকছে পুলিশ, তাদের সহযোগিতা করছে সেনাবাহিনী সহ অন্যরা। যৌথ বাহিনী শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরই ধরবে নাকি যে কোনো অপরাধীকেই ধরবে, এমন প্রশ্নে স্বরাষ্ট্র সচিব দাবি করেন, এখানে দল মত দেখা হচ্ছে না, তবে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল, যেমন পুলিশ রয়েছে, এখানটায় ম্যাজিস্ট্রেট রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে একজন প্রসিকিউটর রয়েছেন, ইনারা সকলে জড়িত। তো ইনাদের সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো। অপারেশন ডেভিল হান্ট কতদিন চলবে তার ধারণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হয়। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট ও জেলা পুলিশের অভিযানে গাজীপুরের 5 থানায় 40 জন ও মহানগরের 8টি থানায় 42 জন সহ মোট 82 জনকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতাকর্মী বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার। লুকিয়ে থাকা সব সন্ত্রাসীকে ধরতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে বলে জানান তিনি। গাজীপুর থেকে মাজহারুল ইসলাম মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের ধরতে শনিবার রাত থেকেই গোটা জেলা সহ সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি রাতভর 5 থানার সব জায়গায় চিরুনি অভিযানে নামে যৌথ বাহিনীর সদস্যরা। প্রতিটি সড়ক, মহাসড়ক, অলিগলি, বাড়ি ও স্থাপনায় অভিযান চালায় তারা।
গাজীপুর মহানগর সহ জেলার 5 থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, আটক সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, যদিও এখনো কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশে আপনার এইসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বলেন, 5 আগস্টের পর চুরি হওয়া অস্ত্র উদ্ধার করা না হলে নিরাপদ নন সাধারণ মানুষ। প্রত্যেকটা চিহ্নিত অপরাধী যারা আমাদেরকে হামলা করছে দ্রুত সময় গ্রেপ্তার করা, শুধু গ্রেপ্তার করে সীমাবদ্ধ রাখা না, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা এবং তাদেরকে কোনোভাবে জামিন দেওয়া চলবে না। এদিকে যৌথ বাহিনীর অভিযানের খবরে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই এলাকার নারীরাও বাড়িঘর ছেড়ে গেছেন। ধীরাশ্রম টঙ্গী সড়কের দুপাশের ঘটনাস্থলের কাছে অনেক দোকানপাট বন্ধ। সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবন ও আশেপাশের এলাকায় অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এছাড়া অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীর হাতিয়ায় 7 জন ও রংপুরে 19 জনকে আটক করা হয়েছে। গতরাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ 7 জনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাতিয়া পৌরসভার 1 নং ওয়ার্ডের সাদ্দাম হোসেন, 3 নং ওয়ার্ডের আবুল কালাম বিটু, নিঝুমদ্বীপ ইউনিয়নের আজিম উদ্দিন, তমরুদ্দি ইউনিয়নের সিরাজুল ইসলাম, আব্দুল মাজেদ পলাশ ও আব্দুল জাহের। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া রংপুরে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে আটক করা হয়েছে 19 জনকে। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে কোনো পক্ষ নির্বাচনী ট্রেনকে থামানোর চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফজল রাব্বি রিপোর্ট। সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানামুখী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোও চোখ রাখছে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও তাদের কর্মতৎপরতার উপর। এমন অবস্থায় নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ এবং বেগম সেলিমা রহমান। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অন্য কমিশনাররাও। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান বলেন, আইন অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। কিন্তু এখন তো ঠিক ওই আইনে দেশ চলছে না, তাই না? তো এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। তবে আমরা এতটুকু বুঝেছি আর কি, যে যদি মে মাস জুন মাসের মধ্যে লেটেস্ট যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে, তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তবে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হতে পারে এমন কোনো উদ্যোগে বাধা দেবে বিএনপি। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু না, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। এর আগে সকালে সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশকে গণতন্ত্রহীন রাখার যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করবে বিএনপি। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচারের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। অর্জিত সফলতা যাতে ব্যর্থ না হয় তা নিশ্চিতে অত্যন্ত সাবধানতার সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার আহ্বান জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানান মির্জা ফখরুল। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা। সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন দলটির আমির। তিনি বলেন, একটি বড় গণহত্যার পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার পরে নির্বাচন দেওয়া উচিত। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা কখনোই ভালো ছিল না, কারণ দেশের রাজনীতিকদের মধ্যে কোনো স্বচ্ছতা নেই। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ে সরকার সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ নেতাদের দেশের বাইরে পালাতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এক ব্রিফিংয়ে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, ব্যাংক ডাকাতিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। গত বছরের দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং গত 6 মাসে সরকারের অর্থনৈতিক কার্যক্রম তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সরকার অর্থনীতির বিভিন্ন তথ্য কারসাজি করে ভুলভাবে জনগণের সামনে তুলে ধরত। সামগ্রিক জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রাস্ফীতির সঠিক তথ্য দেয়া হতো না। তবে অর্থনীতির সেই খারাপ অবস্থা কাটিয়ে উঠছে অন্তর্বর্তী সরকার। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12% মতো উঠে গিয়েছিল। ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9%, মানে সিঙ্গেল ডিজিটে এসছে। গ্লোবালি এটাই সবচেয়ে স্বীকৃত হচ্ছে যে ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো, এবং আমরা দেখছি যে এটা কাজ করছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। প্রেস সচিব বলেন, অর্থ পাচারকারীদের চিহ্নিত করে পাচারের টাকায় কেনা সম্পদ বাজেয়াপ্ত করতে সেসব দেশের সাথে কথা চলছে। ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রফেসর ইউনূস বলেছেন, যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করেই হোক, যারা যারা এখানে আছেন, যে করে হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আইন শৃঙ্খলার রক্ষায় কমান্ড সেন্টার চালুর কথা জানান শফিকুল আলম। আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে। এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। তিনি বলেন, যারা আওয়ামী লীগ নেতাদের পালাতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে আমাদের তদন্ত হচ্ছে এবং আমরা দেখছি কারা কারা আছে, তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে। এবং আমরা বারবার বলেছি যে বেশিরভাগ লোক যারা পালিয়েছেন তারা পালিয়েছেন 5 থেকে 8 তারিখের মধ্যে।
এছাড়া কোরিয়ান ইপিজেডকে জমি বুঝিয়ে দেয়া, বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানো, অ্যাসালম গ্রুপের সম্পদ ফ্রিজ করা এবং নগদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়ার কারণে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনীতিকরণ বন্ধ করতে না পারলে এই সংকট কাটবে না। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি অনুষ্ঠানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সিএসি বলেন, পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে হবে। রিপোর্ট আদ্দিন সজীবের। আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট কতটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে সেদিকেই তাকিয়ে দেশের মানুষ। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও নির্বাচন নিয়ে নতুন করে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে আবারও প্রতিশ্রুতি দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি এটার জন্য তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। তিনি মনে করেন, রাজনীতিকরণে দেশের প্রতিটি প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, রাজনীতির কাছে সঁপে দেয়া হয়েছে নির্বাচন কমিশনকেও। এ কারণেই ভেঙে পড়েছে নির্বাচন ব্যবস্থা। ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো 100টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। তাই যে কোনোভাবে কমিশনকে রাজনীতিকদের প্রভাব মুক্ত করার তাগিদ প্রধান নির্বাচন কমিশনারের কণ্ঠে। আর ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই, আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন, all the institutions are rotten now. Why? Again, that issue you have to raise, because of the politicalization of the all institutions. রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত সাংবাদিক হুসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ইকরামুল হক সায়েম। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান করব, আপনাদের যে অভিন্ন লক্ষ্য, সেই অভিন্ন লক্ষ্যে যাওয়ার জন্য আমরা যে কাজ করছি, সেই কাজটি যেন আমরা সঠিকভাবে করতে পারি, সেজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সেরা প্রতিবেদনের জন্য নির্বাচিত হওয়ায় টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন ক্যাটাগরিতে 3 জনকে অ্যাওয়ার্ড দেন সিএসি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, সাবেক ডেপুটি গভর্নর সহ অভিযুক্ত 25 জন কর্মকর্তার কোনো ভোট বাংলাদেশ ব্যাংকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের রেজিস্ট্রার খাতা পরীক্ষা করে সাংবাদিকদের একথা জানান তিনি। দুদকের 8 সদস্যের প্রতিনিধি দল এই অভিযান পরিচালনা করেন। দুদকের ঘোষণা, এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে 300 কর্মকর্তার অর্থ সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিল সেখানে থাকতে পারে বলে সন্দেহ করা যাচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত বা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তী সময়ে আরও তদন্ত করা হবে বলে জানায় দুদক। এর আগে 26 জানুয়ারি দুদক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে তল্লাশি করে প্রায় 5 কোটি টাকার সম্পদের সন্ধান পায়। এসব সম্পদ এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রয়েছে। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় 25 জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। 272টির এক্সিস্টিং সেফ ডিপোজিট আছে এবং আমরা পরবর্তীতে আরও আমাদের অভিযোগ আছে, সেই অভিযোগের নামগুলো এনে আবার পরীক্ষা করে দেখব।
একক নেতৃত্ব বা ব্যক্তি নির্ভর নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করতে চান গণ অভ্যুত্থানের কারিগররা। এটিএন বাংলাকে তারা বলেন, জনগণ চাইলে সরকারি পদ পদবি ছেড়ে নতুন এই দলের হাল ধরবেন অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, অন্তত 2 লাখ মানুষের মতামত নিয়ে এমনভাবে দল গঠন করা হচ্ছে যাতে সবাই এটাকে তার নিজের প্ল্যাটফর্ম মনে করে। আদিন সজীবের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের রাজনীতি নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব দীর্ঘদিনের। সেই ত্যক্ততা আরো বাড়ে গত 15.5 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে। একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন ও জনমত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার যেভাবে বিরোধী দল মত দমন করেছে, তাতে রাজনীতি ও ভোট বিমুখ হয় দেশবাসী। এই বাস্তবতায় কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। হয় জুলাই বিপ্লব, ফলে নতুন করে দেশ নিয়ে আশার সঞ্চার হয় জনমনে। সেই আশাকে বাঁচিয়ে রাখতে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় দেশ পুনর্গঠনে নতুন রাজনৈতিক দলের উদ্যোগ জুলাই বিপ্লবের কারিগরদের। কেমন হচ্ছে তাদের নেতৃত্ব, আর কি বা হবে তাদের রাজনৈতিক কৌশল? যদি মানুষ চায় উপদেষ্টাদের মধ্য থেকে কেউ এসে রাজনৈতিক দলের হাল ধরুক, তাহলে অবশ্যই তারা এখানে এসে রাজনৈতিক দলের হাল ধরবে। 3 জনই হয়তো বের হয়ে আসতে পারে, 1 জন আসতে পারে, বা 2 জন আসতে পারে, বা কেউ নাও আসতে পারে। এই সবগুলো অপশনই আমাদের হাতে আছে এবং আমরা সেই অপশনগুলোকে হাতে রেখেই মানুষের কাছে ছেড়ে দিচ্ছি। মানুষ আসলে ওনাদেরকে কি গভর্নমেন্টে দেখতে চাচ্ছে নাকি হচ্ছে রাজনৈতিক দলে দেখতে চাচ্ছে? যে আমরা যে সময় বলেছি তার মধ্যেই দল হবে। এখন তারা যদি কেউ মনে করে যে তারা এই দলে আসবে, সেক্ষেত্রে তাদেরকে সরকারের তাদের যে পদ আছে সেই পদ ছেড়ে দিয়ে আসতে হবে। তবে তারা এখনো এরকম আমাদেরকে বলেন না যে বা তাদেরকে কেন্দ্র করেই এই জিনিসটা হচ্ছে, ব্যাপারটা সেরকম না। কেবল অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েই কি এই দল, নাকি অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সংগঠনেরও থাকবেন কেউ কেউ? কারা কোন পদে যাবে এগুলো এখনো আমরা সর্ট আউট করছি, কথাবার্তা হচ্ছে। আমরা একটা কমপ্লিটলি ফ্রেশ দল করতে চাই। আপনার পূর্ব রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আসতে কোনো সমস্যা নেই। মানুষ আগামী বাংলাদেশ কেমন দেখতেছে, আমরা এরকম একটা অফলাইন অনলাইনে মানুষের কাছ থেকে ডাটা কালেকশন করে সেই অনুযায়ী আমরা আমাদের রূপরেখা তৈরি, গঠনতন্ত্র তৈরির কাজ করতেছি। বাংলাদেশের মানুষ একটি নতুন ধারার নতুন রাজনৈতিক দল দেখবে, যেটা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। ছাত্র আন্দোলনের এই নায়করা জানান, অবশ্যই এক ব্যক্তি নির্ভর কোনো দল হচ্ছে না এটি। যারাই নেতৃত্বে আসবেন তারা মানুষের কাছেই থাকবেন, জনগণের কথাই বলবেন, তাদের পক্ষেই লড়বেন। আসলে দল তো হচ্ছে মানুষই করবে। রাজনৈতিক দল হয়তো আজকে আমরা আছি, কালকে আমরা হয়তো নাও থাকতে পারি। আমাদের এখানে কখনো একক নেতৃত্ব একজনকে কেন্দ্র করে রাজনৈতিক দল হবে না। সুতরাং আমরা সামনের দিকের জন্য প্রথম রাজনৈতিক দল শুরু করতে মানুষের মতামত নিয়ে আমরা সামনে রাজনীতিটা শুরু করতে চাচ্ছি। জনগণের কাছ থেকে মতামত নেব, সেখান থেকে যদি কোনো যৌক্তিক এবং কোনো ইন্টারেস্টিং নাম আসে যেটা আমাদের দলের জন্য প্রয়োজন, সেখান থেকে আমরা নিব। এর ইন দ্য মিন টাইম আমাদের কিছু 8-10টা নাম ঘুরে ফিরে আমাদের বিবেচনার মধ্যে আসছে, আমরা এগুলো নিয়েও যাচাই বাছাই করছি। তবে যারাই রাজনৈতিক দলের অংশ হবেন তাদের কেউই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে থাকবেন না বলে জানিয়ে দেন গণ অভ্যুত্থানের এই নেতারা। ইতিমধ্যেই প্রায় 200-র কাছাকাছি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। শেষ কথাটা বলার মতো সময় এখনো হয় নাই। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের শূন্য পদে নিয়োগ সহ 4 দফা দাবিতে আবারও শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাট শিক্ষার্থীরা। প্রতিশ্রুতি দিয়েও দাবি না মানায় লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণাও দেন তারা। এদিকে দুপুরে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি শিক্ষার্থীদের সাথে দেখা করে নিয়োগের বিষয়ে সোমবারই সার্কুলার দেওয়া হবে বলে জানান। এই আশ্বাসে রাজপথ ছেড়ে যান আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। নিজেদের দাবি নিয়ে আবারও সড়কে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার সুযোগ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগ সহ 4 দফা দাবিতে শাহবাগে তাদের সড়ক অবরোধে দিনভর ভোগান্তিতে হাজারো মানুষ। এ যেন দাবি পূরণের শহর ঢাকা। দাবি না মানলে এবার রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও ছিল শিক্ষার্থীদের কণ্ঠে। শিক্ষার্থীরা জানান, গত 1 যুগ ধরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ বন্ধ। নিয়োগ বিধি সংশোধনের নামে চলছে টালবাহানা, ফলে তাদের অনেক ডিপ্লোমাধারী এখনো বেকার। আমাদের কাছ থেকে 7 দিনের সময় নিয়েছিলেন এবং আশা দিয়েছিলেন যে ওনারা আমাদের ন্যায্য দাবি ওনারা
বাস্তবায়ন করে দিবেন। আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে গিয়েছি, তারা আমাদের কোনো রকম রেসপন্স করেনি। যে পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা এখান থেকে উঠবো না। আমাদের যদি কোনো নিয়োগই না থাকে, আমাদের যদি কোনো চাকরি না থাকে, তাহলে আমাদের এই পড়াশোনা করে কি লাভ? হয়তো আপনারা ম্যাচ বন্ধ করে দিবেন, না হয় আমাদের দাবি দাওয়া পূরণ করবেন। পরে দুপুরে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, সোমবারই নিয়োগের বিষয়ে দেয়া হবে সার্কুলার। ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে। আরেকটা বিষয় ছিল, ওনারা বর্তমানে আছেন 11তম গ্রেডে, ওনারা 10ম গ্রেডে যাওয়ার জন্য ওনারা আবেদন জানিয়েছেন। এটাকে আমলে নিয়ে হেলথ মিনিস্ট্রির যে প্রসিডিওরগুলো আছে এগুলো পুরোপুরি শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। তো আমরা আশা করছি সেটিও দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে। এর আগে 22 জানুয়ারি 4 দফা দাবিতে শাহবাগে গণজমায়েত করে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব 7 কর্মদিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দেন। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় মিরপুরে 2, উত্তরায় 3 ও রামপুরায় 2 জন সহ মোট 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে 2 জন পুলিশ সদস্য এবং 5 জন আওয়ামী লীগের নেতাকর্মী। এছাড়া পুলিশ কনস্টেবল সুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এ মাসে জুলাই আগস্টে সবচেয়ে বেশি নৃশংসতার ঘটনায় কয়েকটি মামলা তদন্ত শেষ হচ্ছে বলে জানান প্রসিকিউশন। জানান এখন পর্যন্ত 18 মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে 52 জন আওয়ামী লীগের নেতাকর্মী, 45 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং 9 জন সাবেক সেনা কর্মকর্তা। এখন পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন 35 জন। এদিন এসব মামলার তদন্তের অগ্রগতি জানতে চান ট্রাইব্যুনাল। প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা আমরা দিন রাত কাজ করছি। আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবে। গ্র্যাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি, আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদনই আগে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিচারপতি আব্দুর রউফ দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ফুসফুস, কিডনি ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল 92 বছর। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাদ আসর গুলশান গাউসুল আজম মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল বাদ জোহর জাতীয় ঈদগাহে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ময়মনসিংহ সদরে দাপুনিয়া হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিচারপতি আব্দুর রউফের প্রতি সম্মান জানিয়ে হাইকোর্ট বিভাগের কার্যক্রম বেলা 2টা থেকে বন্ধ রাখা হয়। বাদ আসর জানাজা হবে আপনার গাউসুল আজম মসজিদে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, ঈদগাহ মনে, কারণ ওটা ওনার খুব প্রিয় জায়গা ছিল। কালকে বাদ জোহর সুপ্রিম কোর্টে ঈদগাহ, জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা হবে। এরপরে ওনাকে নিয়ে যাওয়া হবে আপনার ময়মনসিংহে সদর উপজেলায়, সেখানে দাপুনিয়া ইউনিয়নের খেলার মাঠে ওনার তৃতীয় জানাজা শেষে বাদ মাগরিব কালকে জানাজা হবে ওখানে, তারপরে ওনাকে দাফন করা হবে ওনার মায়ের পাশে। আমরা জাস্টিস আব্দুর রউফ সাহেবের ইন্তেকালে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলার দরবারে তার মাগফিরাত কামনা করছি। ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণা না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সময় ক্ষেপণ করছে বলে মনে করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। তবে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার আন্তরিক না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলেই ডাকসু নির্বাচন সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডিবেটিং সোসাইটির আয়োজিত সেমিনারে মতামত ব্যক্ত করে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বাঁচাতে পারেন তাহলে বাংলাদেশকে বাঁচাবার সম্ভাবনা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বেকন লাইট ফর দি হোল নেশন। এই বাংলাদেশকে আলো দেখেছে ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। এইখানে পতাকা উঠেছে, রক্তের নদী বয়ে গেছে, পতাকা নামাতে পারেনি। তো সেই কারণে
আজও আপনারা চেতনার ওই মশালটা যদি জ্বালাতে পারেন, সত্যিকার রাজনীতির গাইডলাইন যদি দিতে পারেন, বাকিরা সেটা মানতে বাধ্য। টঙ্গীর তুরাক তীরে ইস্তেমার ময়দানে হত্যাকাণ্ডে জড়িতদের আটক ও আগাম জামিন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শুরায়ে নিজামের অনুসারীরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদের সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি আমানুল হক। এ সময় সাতপন্থীদের ইস্তেমার সুযোগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সর্বজনীন পেনশন স্কিম বাতিল করা হবে না বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে এর বিভিন্ন ধারা সংস্কার করা হবে বলে উল্লেখ করেন তিনি। সচিবালয়ের সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। জানান, রাষ্ট্রীয় ব্যয় মেটাতে বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে, তবে জনজীবনে এত বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না। দাবি করেন, ধীরে ধীরে অর্থনীতির অবস্থা ভালো হচ্ছে, ফিরছে ব্যাংক খাতে স্থিতিশীলতা। পেনশনটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ আমাদের দেশে। অন্যান্য নর্থ ইউরোপে আপনি জানেন দ্য বেস্ট সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, তারা নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডেরা। আমরা চেষ্টা করছি যে সার্বজনীন, কিন্তু এখানে ফার্স্ট হলো ইভেন গভর্নমেন্টের জন্য স্যাটিসফ্যাক্টরি না, কিন্তু প্রিমিয়াম নিয়ে অনেক প্রশ্ন আছে, বেনিফিট নিয়ে প্রশ্ন আছে। আমরা চেষ্টা করি আরেকটা জিগুলিপি করা, এই সরকারি যে কোনো আয় ব্যয় একটা ব্যালেন্স করতে হবে। সবসময় একেবারে যুক্তিসঙ্গত যে হবে তা না, একটা সে আমরা যেমন ট্যাক্সের বেলা, ট্যাক্সের বেলা কুইট প্রো কিউ নাই, আপনি ট্যাক্স দেবেন, বেনিফিট আপনি পাবেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে, এতে কমপক্ষে ৩০ জন নিখোঁজ রয়েছেন। দেশটির দক্ষিণ পশ্চিমে ভূমিধসের এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে বাসিন্দারা আটকে পড়েন। এই ঘটনায় শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, দক্ষিণ পশ্চিম চীনে ভূমিধসের পর অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় সকাল ১১:৫০ সিচুয়ান প্রদেশের জিনপিং গ্রামে ভূমিধসে 10টি বাড়ি চাপা পড়ে বেশ কয়েকজন বাসিন্দা আটকে পড়া। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শত শত জরুরি কর্মী উদ্ধার কাজে নিয়োজিত আছেন। এরই মধ্যে প্রায় ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। একটি সিনেমা ঠিক কতটা জনপ্রিয় হতে পারে? রাশিয়ায় হিপস্টার্স নামে একটি মুভি এতটাই দর্শকপ্রিয় এবং ফ্যাশন জগতে নাড়া দিয়েছে যে 2008 সাল থেকে রোজ স্বীকৃতি বদলে দিয়েছে। এতে স্থান পেয়েছে শত্রু দেশ আমেরিকান কালচারও, যা চলছে এখনো। শনিবার মস্কোর একটি পার্কে হয়ে যাওয়ার এবারের বর্ণিল সেই উৎসবের খবর জানাচ্ছেন শরীফুল ইসলাম। পোশাকের জন্য ছিল বিভিন্ন ফ্যাশন হাউস। নিজেদের 50-এর দশকের মতো রাঙিয়ে নিয়ে দর্শনার্থীরা অংশ নেন ফ্যাশন প্যারেডে। ছিল সেই সময়কার ট্রেডিং ড্যান্স লেসন্স। জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। সুবিধা বঞ্চিত শিশুদের ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার সুযোগ করে দিতে সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম উদ্বোধন করলেন জাভেদ ওমর ইনিশিয়েটিভস। উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানান, সুবিধা বঞ্চিত খেলোয়াড়, কোচ, এমনকি সাংবাদিকদের জন্য শিগগিরই একটি ফাউন্ডেশন চালু করবে বিসিবি। পরাকারমানের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট যুগে জাভেদ ওমর বেলিম ছিলেন দলের এক অবিচ্ছেদ্য অংশ। এবার সুবিধাবঞ্চিত শিশুদের ক্রিকেট সহ অন্যান্য খেলার সুযোগ করে দিতে জাতীয় দলের সাবেক এই ওপেনার ঘটা করে উদ্বোধন করলেন জাভেদ ওমর বেলিম ইনিশিয়েটিভের। সংবাদ সম্মেলনে তিনি জানান, খেলার পাশাপাশি লেখাপড়ারও সুযোগ পাবে সুবিধাবঞ্চিতরা। কেউ না দেয়, দুশ্মন কেউ না দেয়, খুব খারাপ জিনিস। তো ওই একটা জায়গায় যেটা বললেন, সুসাইড করে ফেলেছে, অনেকে কিছু করতে চায় না, সারাক্ষণ মোবাইল। তখন আমি চিন্তা করলাম যে না, এটাকে নিয়ে আমি কাজ করব। শিক্ষা তো আছে, আগে মেন্টাল হেলথ স্ট্রং থাকবে, তারপর ওভাবে করবো। তো সেই জন্যই আমার আজকে যারা সামনে আসছে আমার
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানান, সুবিধাবঞ্চিত ক্রীড়াবিদ, কোচ ও সাংবাদিকদের জন্য শিগগিরই বেলিমের মতো একটি ফাউন্ডেশন তৈরি করবে বিসিবি। আমাদের অনেক প্লেয়ার, জার্নালিস্ট, কিউরেটার্স, আম্পায়ার্স অনেকে আছেন, কোচেস যারা ভালো করছেন না, মানে এমনও আছেন আমাদের কেউ কেউ যারা দে রিয়েলি ডিফিকাল্ট টু টেক দ্য লাইফ অ্যাহেড। আমি চেষ্টা করছি ক্রিকেট বোর্ডে সেম একটা জিনিস চালু করতে যাচ্ছি। জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, সুবিধাবঞ্চিতদের জন্য এমন ইনিশিয়েটিভ সামর্থ্যবান সবারই নেওয়া উচিত। আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ যে যারা খেলতে চায় না, যারা খেলার জন্য সুযোগ করে দেয়া, সরঞ্জাম দেয়া, সো দ্যাট দে ক্যান স্টার্ট। খেলার হবে কিনা সেটা পরের বিষয়, বাট অ্যাটলিস্ট তারা শুরু করতে পারবেন। জাবেদ ওমর বেলিমের এই উদ্যোগ নতুন প্রজন্মকে ক্রিকেটীয় সংস্কৃতির সাথে পরিচিত করার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ করে দেবে বলেও মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। মিউজিক আছেন বাচ্চা, তো আমি এটা বলি এটিএন বাংলা, ঢাকা। আর একটা রিকোয়েস্ট থাকবে, বিপিএল এর শিরোপা জয়ী খেলোয়াড়দের দেখতে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্কে লাখো জনতার ঢল নামে। তবে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে না পারায় খেলোয়াড়রা মঞ্চে উঠে আসেন ভক্তরা। এ সময় মানুষের ভিড়ে চাপা পড়ে আহত হন অনেকে। বরিশাল থেকে মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশকুর রহমান। সকাল থেকেই বরিশাল সদরের বেলস পার্কে আসতে শুরু করে ক্রিকেট প্রেমীরা। এ সময় বেলস পার্ক কানায় কানায় ভরে যায়। জায়গা সংকট হওয়ায় অনেকে পার্কের নিকটবর্তী বাদ রোড, রাজা বাহাদুর ক্লাব, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেয়। মানুষের ভিড়ের কারণে ট্রফি ও খেলোয়াড়দের নিয়ে পার্কে প্রবেশে হিমশিম খেতে হয়। দুপুর 2:15টায় বিপিএল বিজয়ী খেলোয়াড়েরা বেলস পার্কে এসে পৌঁছায়। বিকেল 5টা পর্যন্ত ট্রফিটি প্রদর্শনীর জন্য রাখা হয়। এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আগামীতে বরিশাল স্টেডিয়ামেই বিপিএল ম্যাচ দেখতে চায় বরিশালবাসী। ফরচুন বরিশাল টিমের স্বত্বাধিকারী মিজানুর রহমান জানান, টিমে জাতীয় এবং বিদেশি খেলোয়াড় সহ 22 জন, টিম ম্যানেজার, কোচ সহ মোট 40 জনের একটি দল বরিশালে আসেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অপারেশন ডেভিল হান্ট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক শতাধিক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চালু হলো সেন্ট্রাল কমান্ড সেন্টার। আওয়ামী লীগ নেতাদের পালাতে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, জানালেন শফিকুল আলম। সংসদ কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি, নির্বাচনী ট্রেন থামানোর চেষ্টা করলে প্রতিহত করার আহ্বান। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়ায় ভেঙে পড়েছে নির্বাচন ব্যবস্থা, মন্তব্য সিএসএ। রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি। এবং একক নেতৃত্ব নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করতে চান গণ অভ্যুত্থানের কারিগররা। জনগণ চাইলে সরকারি পদ ছাড়বেন ছাত্র উপদেষ্টারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।